আজকে যখন আমি এই কোশ্চেনটা করলাম যে আপনি সাবেক প্রধানমন্ত্রী বলছেন, ঠিক আছে, বাট আপনি কোন ক্রাইটেরিয়ায় বা কোন ইথিক্যাল জায়গা থেকে, সাংবাদিকতা কোন ইথিক্যাল জায়গা গ্রাউন্ড থেকে আপনি একটা সন্ত্রাসী সংগঠন এবং যে হত্যা মামলার আসামির আপনি সাক্ষাৎকার নিতে পারেন? তখন উনি উত্তেজিত হয়ে যখন অ্যান্সারটা দিল, তখন আমার কাছে মনে হলো সামথিং ইজ রং। তা হাসিনার অনেক এলিমেন্ট বাংলাদেশে এক্সিস্ট করে এবং তারা বিষয়গুলোকে নর্মালাইজ করবে। সেই এলিমেন্ট যদি খালেদ মহিউদ্দিন হয়, সেও বিষয়টাকে নর্মালাইজ করবে। এক বছর পরবর্তী সময় এসে দেখেন জুলাই নিয়ে কয়টা কাজ হয়েছে, 5 আগস্ট গেছে, কয়টা প্রোগ্রাম হয়েছে জুলাইকে নিয়ে। এরা কিন্তু বারবার এই টপিকসগুলোতে হাসনাত সার্জিসের যে বিতর্কিত কর্মকাণ্ড, যদি কখনো এই বিতর্কিত অনেক সময় তো মিডিয়া এসেছে, সেই বিষয়গুলোকে নিয়েই তারা বারবার কোশ্চেন করেছে। কিন্তু তারা করেনি হাসনাত সার্জিস কিভাবে তৈরি হলো, হাসনাত সার্জিস কোন মঞ্চ থেকে তাদেরকে আজকে জাতি চিনলো, সেই মঞ্চটা কিন্তু তারা কিভাবে এই একটা অভ্যুত্থান হলো, এই বিষয়গুলো তারা নিউজ করে নাই এবং আমাদের সিনিয়র জার্নালিস্ট কেউ করতে চায় না। আমরা মনে করি যে জুলাই পরবর্তী সময়ে আপনি বিগত সময়ে আপনি হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, বা এটা বলতে পারি কারণ আমরা বিগত সময় দেখেছি যে বাম সংগঠনগুলো হাসিনার বিরুদ্ধে সারাদিন গালি দিত, তবুও বিভিন্ন ক্যাম্পাস এবং বাংলাদেশে স্থির থাকতো। কিন্তু এটা এর মানেই হলো যে সরকারের ইন্টারন্যাশনালি বোঝাচ্ছিল যে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতেছে বাংলাদেশ, গণতন্ত্র বাংলাদেশে এক্সিস্ট করতেছে। তো কিছু সাংবাদিকরা বিদেশে বসেও যদি এমন নিউজ করে বা বিগত সময় যদি এমন কিছু করে, সেটিও কিন্তু গণমাধ্যম যে সাংবাদিকতা যে গণতন্ত্র আছে বা এখানে যে সাংবাদিকতা তার নিজস্ব এবং বাক স্বাধীনতা হরণ হচ্ছে না, সেই জায়গা থেকে নিউজ করতেছে। তাই এটা আর কি বিশ্ব মঞ্চে রচিত হইতো। বাট আলটিমেটলি বাংলাদেশে যে সাংবাদিক, কতজন সাংবাদিক যে 411 জন কি 12 জন সাংবাদিককে যে বিগত সময়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে তাদেরকে জেলে ভরানো হয়েছে, আইনভাবে তাদেরকে আইনগতভাবে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে, সেটা তো আমরা দেখেছি। তখন তো খালেদ মহিউদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, তখন আমরা দেখেছি বিদেশে বসে অনেক জার্নালিস্টের বিরুদ্ধে মামলা হয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে তো অ্যালার্মিং করে, আর সেই এলিমেন্টগুলো এখন বাস্তবিত হচ্ছে, সেটাই আমার কাছে মনে হচ্ছে। এবং খালেদ মহিউদ্দিনের আজকে যে তার স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টও আমার কাছে কাম্য মনে হয়নি। আমার কাছে মনে হয়েছিল যে আমার কাছে এখন কি মনে হয় জানেন, জুলাই পরবর্তী সময় এখন মনে হয় যে আমাদের পূর্বের যে জেনারেশনটা আছে, সেই জেনারেশনটা কেন জানে আমাদের কোশ্চেনগুলো নিতে পারে না, উত্তেজিত হয়ে যায়। কেন হয়? হয়তো আমাদের পড়ালেখা কম, তারা হয়তো সব জানতা, ওনারা হয়তো সব কিছু জানেন এবং ওই কারণে উনি দেশে না, উনি এখন আমেরিকায় রয়েছেন। খালেদ মহিউদ্দিন আসলে আমরা বিগত সময় দেখেছি যে তার যে টকশোগুলো ছিল বা সে বিভিন্ন সময় সাহসী ভূমিকা রেখেছে, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তবে এটাও আমরা মনে রাখতে চাই বা এটাও বলে দিতে চাই যে জুলাই আগস্ট আন্দোলন এটি একটি ঐতিহাসিক একটা মুহূর্ত, বা আমাদের জেনারেশনের জন্য এটি একটা আবেগ এবং বিপ্লবের একটা মুহূর্ত ছিল, এবং এটাকে আমরা ভুলে যেতে চাই না বা এটাকে কোনোভাবেই নর্মালাইজ করতে চাই না। তো গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটি সেমিনারে তার বক্তব্যগুলো খুবই অট্টহাসি এবং জুলাইকে ব্যঙ্গাত্ম করা বা এই বিষয়গুলো যখন হয়ে যায় না, তখন প্রাসঙ্গিক হয়ে যায় যখন উনি সাবেক প্রধানমন্ত্রী বলেন। তা হাসিনার অনেক এলিমেন্ট বাংলাদেশে এক্সিস্ট করে এবং তারা বিষয়গুলোকে নর্মালাইজ করবে। সেই এলিমেন্ট যদি খালেদ মহিউদ্দিন হয়, সেও বিষয়টাকে নর্মালাইজ করবে। তবে সেটার পক্ষে আমি জানি না বা সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, যার বক্তব্য সেই আসলে রাজনৈতিক দল বা শেখ হাসিনাকে নিয়ে টকশো করতে চাবে, কিন্তু এখন পর্যন্ত এই 15 মাসে কোনো জুলাই সরকারকে নিয়ে টকশো করে না। সেটাই তো আমি বললাম যে জুলাইয়ে জার্মানিতে একটা ইভেন্ট হচ্ছিল, কর্মসূচি, সেখানে বিদেশে বসে অনেক জার্নালিস্ট বা অনেক বিভিন্ন প্রফেশনের, সরকারি দপ্তরের প্রফেশনাল মানুষও আন্দোলনে যুক্ত হয়েছিল, কিন্তু সেখানে তো খালেদ মহিউদ্দিন ডিরেক্ট অভিষেক গেছেন এবং সেই সময় তার ঠিক কিপ ডয়েচে ভেলের সেই প্রোগ্রামগুলো তিনি করেছিলেন। তাই এগুলো তো আমাদেরকে ব্যতীত করে। ভাই আপনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার উপর আপনার এই যে হাজার পরে ওনার কোনো বক্তব্য কিন্তু আমরা গণমাধ্যমে দেখি, সেক্ষেত্রেও কোনো সাংবাদিককে আমরা আসলে কুটিয়ে, যদিও সে বিচারগুলো প্রশ্নবিদ্ধ ছিল, পরে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কোনো সাংবাদিক কেন ছুটি নিয়ে বলেন যে আমি একটা জেলে যাইতে হলেও খালেদা জিয়ার বক্তব্য নিতে চাই? আসলে দেখুন, ইথিক্যাল গ্রাউন্ড থেকে যদি আমি চিন্তা করি, ইথিক্যাল গ্রাউন্ড থেকে চিন্তা করলে বাংলাদেশের অনেক সেক্টর রয়েছে যেগুলো নিয়ে নিউজ করা যায়। যেমন জুলাইয়ে আবু সাইদের পরিবারকে নিয়ে নিউজ করা যায়, জুলাইকে হাইলাইটেড করা যায়, জুলাইকে এস্টাবলিশমেন্ট করা যায়, জুলাইয়ের একটা ন্যারেটিভ দাঁড় করানো যায়। কিন্তু এটা কেউ করেনি। এক বছর পরবর্তী সময় এসে দেখেন জুলাই নিয়ে কয়টা কাজ হয়েছে, 5 আগস্ট গেছে, কয়টা প্রোগ্রাম হয়েছে জুলাইকে নিয়ে। হ্যাঁ, সরকারিভাবে কয়েকটা প্রোগ্রাম হয়েছে, ওগুলো কিন্তু রুট লেভেল মানুষের কাছে ন্যারেটিভ পৌঁছাইতে পারে নাই। এগুলো কিভাবে হবে? এই যে খালেদ মহিউদ্দিনরা যদি এই টপিকসগুলোকে টেনে আনে, এরা কিন্তু বারবার এই টপিকসগুলোতে হাসনাত সার্জিসের যে বিতর্কিত কর্মকাণ্ড, যদি কখনো এই বিতর্কিত অনেক সময় তো মিডিয়া এসেছে, সেই বিষয়গুলোকে নিয়েই তারা বারবার কোশ্চেন করেছে। কিন্তু তারা করেনি হাসনাত সার্জিস কিভাবে তৈরি হলো, হাসনাত সার্জিস কোন মঞ্চ থেকে তাদেরকে আজকে জাতি চিনলো, সেই মঞ্চটা কিন্তু তারা কিভাবে এই একটা অভ্যুত্থান হলো, এই বিষয়গুলো তারা নিউজ করে নাই এবং আমাদের সিনিয়র জার্নালিস্ট কেউ করতে চায় না।
এবং সেইটাই তো আমি এটাই বললাম যে আসলে উনাদের এখন যেটা কাজ সেটা কাজ হলো নতুন যে একটা ছাত্ররা যে আগামীতে যে পাওয়ার মানে পাওয়ার এলিমেন্টগুলো কিভাবে ধ্বংসযোগ্য করা যায়, স্টুডেন্টরা যে এখন ঐক্যবদ্ধ রয়েছে এটাকে কিভাবে ধ্বংস করা যায় সেটিরই পায়তারা করছেন, এবং এটা বিভিন্নভাবে। আর এই আমার বিগত সময় দেখেছি না, এই যে পদ্মা সেতুতে সরি মেট্রো রেলে একজন পরে ফুটপাতে হাইটে একজনের মৃত্যুবরণ হয়ে গেল, তাই এই মানুষটার কি দোষ ছিল? কিন্তু এই কনস্ট্রাকশনের বিনিময়ে কত কোটি কোটি টাকা পাচার করা হয়েছে, ওদের কাছে তখন শত শত হাজার হাজার কোটি টাকা, সে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে ইনভেস্ট করবে এবং এই ইমপ্লিমেন্ট